বাংলাদেশ আস্থা রেখেছে ধানের শীষে তারেক রহমানে। 20 বছর পর বিএনপির প্রত্যাবর্তনে বাংলাদেশে পরিবর্তনের হাওয়া। 2024-এর অগস্ট ছাত্র আন্দোলনের চাপে দেশ ছাড়েন শেখ হাসিনা। বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে চীন, ভারত, পাকিস্তান সহ 13 দেশের সরকার প্রধানকে। জানা গেছে, নির্বাচনে বিজয়ী বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের সাথে আলোচনা করেই 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশগুলোর সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রিত দেশগুলোর তালিকায় রয়েছে চীন। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে আমাদের অনেক উপদেষ্টারা। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বাংলাদেশে বর্তমান যে পর্যবেক্ষণ পরিস্থিতি চলছে তাই নিয়ে আপনাদের সামনে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম, যে ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন। দর্শক, আজকে এই ভিডিওটি খুবই কিছু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটিকে 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। হতেই পরিবর্তনের হাওয়া, বিএনপি চেয়ারম্যানের মুখে শৃঙ্খলা রক্ষার কথা, ঐক্যের বার্তা। আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোন রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। বাংলাদেশ আস্থা রেখেছে ধানের শীষে তারেক রহমানে। 20 বছর পর বিএনপির প্রত্যাবর্তনে বাংলাদেশে পরিবর্তনের হাওয়া। 2024-এর অগস্ট ছাত্র আন্দোলনের চাপে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে তদারকি সরকারি। ইউনূস শাসনে প্রায় 2 বছর ধরে নৈরাজ্য দেখেছে বিশ্ব। বাংলাদেশে ভারত বিদ্বেষের বীজ বপন হয়েছে। সংখ্যালঘু খুন এবং নির্যাতন কিছুই বাদ যায়নি। সেই আবহে বাংলাদেশে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমানের মুখে ঐক্যের বার্তা। আমি বিশ্বাস করি, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। ন্যায়পরায়ণতা হবে আদর্শ। এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোন রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্যই আইন সমান। The interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। গত বছর শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। পাল্টা নিজেদের বক্তব্য জানায় নয়াদিল্লি। এদিন শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে অবস্থান স্পষ্ট করেন তারেক রহমান। Would your party demand handing over of Sheikh Hasina from India? That depends on the legal process, of course. বিএনপির প্রত্যাবর্তনে বাংলাদেশে পরিবর্তনের হাওয়া। একসময় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কট্টরপন্থী জামাতের দাপট দেখা যেত, সেখানেও উৎসবের মেজাজ, গান বাজিয়ে উদযাপন। নিউজ 18 বাংলা। বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে চীন, ভারত, পাকিস্তান সহ 13 দেশের সরকার প্রধানকে। জানা গেছে, নির্বাচনে বিজয়ী বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের সাথে আলোচনা করেই 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশগুলোর সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রিত দেশগুলোর তালিকায় রয়েছে চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি রাষ্ট্র। আগামী মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিকে ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, একই দিন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তাই তার পরিবর্তে প্রতিনিধি হিসেবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কিংবা ডেপুটি প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণন আসতে পারেন। যে আপনার নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে আমাদের অনেক উপদেষ্টারা বা তাদের সহকারীরা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছে। এমনকি নির্বাচনের ঠিক পরপরই তারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাবে বা চলে যাবে। এখন সরকার গঠন তো হইল না, এই সরকারটা তো এখন স্টেবল, তাই না? এখন তারা এক্সিস্ট করে। সরকার গঠন হবে, শপথ হবে, তারপরে এই সরকারের সাথে যারা সংশ্লিষ্ট, যাদের মনে ভয় নাই, দুর্নীতি করে নাই, চিটিং করে নাই, বাটপাড়ি করে নাই, স্বজনপ্রীতি করে নাই, তারা সুন্দরভাবে 18 মাস ভালো হোক খারাপ হোক যতটুকু তারা দায়িত্ব পালন করেছিল
তারা সুন্দরভাবে বাংলাদেশ থেকে বিদায় নিবে। কিন্তু ঘটা শুরু হয়েছে ভিন্ন ঘটনা। অর্থাৎ তৎকালীন সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ তিনি যে বক্তব্যগুলি দিয়েছিলেন সেটার প্রথম জায়গাতে আমরা যার নাম পাইলাম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অর্থাৎ ডক্টর ইউনূসের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি দেশ ছেড়ে ভাইগা চলে গেলেন নীরবে। ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু সেক্টর তিনি আসলে হোল্ড করেছিলেন। এখন সূত্র বলছে সকাল 10টার দিকে, আজকে শনিবার সকাল 10টার দিকে জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে ফেলেছেন। আপনার বিমানবন্দর সূত্র থেকে জানা গেছে তিনি এমিরেট এয়ারলাইন্সের ফ্লাইট EK583 এই বিমানযোগে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আপনার রওনা হয়েছেন। তার সফরের উদ্দেশ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, যা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কেন নীরবে দেশ ছেড়ে চলে গেলেন, কেন এটার কাজ সম্পর্কে কোনো ব্যাখ্যা বা তথ্য আমাদের কাছে আসলো না। দর্শক, ফয়েজ আহমেদ নেদারল্যান্ডসের নাগরিক এবং বর্তমানে তিনি নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান ভোডাফোন জিঙ্গুতে সিনিয়র সফটওয়্যার সলিউশন আর্কিটেক্ট হিসাবে কর্মরত রয়েছেন। তো ওই যে অভিযোগ ছিল যে এই অন্তর্বর্তী সরকারটাই যারা চালাইছে তারা বিদেশি নাগরিকদের দিয়া এই রাষ্ট্রের মেরামত করতে চাইছে, সংস্কার করতে চাইছে। অধ্যাপক আলী রেস থেকে শুরু করে ভাই যারা বিদেশে থাকে, দেশেই থাকে না, এই দেশের সংস্কার করতে গেলে তারা আসলে কি করবে? ধরেন বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে উদাহরণ দিলে বুঝবেন, দেখবেন যে এখানে শিক্ষকদের সন্তানরা স্কুলে পড়ে না, ম্যানেজমেন্ট কমিটি যেটা থাকে তাদের বাচ্চারা এই স্কুলে পড়ে না। অ্যাজ এ রেজাল্ট স্কুলের পড়া ভালো না, বাথরুমগুলোতে যাওয়া যায় না, পরিবেশ খুবই নোংরা। প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে তারা তাদের বাচ্চা পড়ায় যেখানে ফার্স্ট ক্লাস পড়াশোনা হয়। অর্থাৎ আমি নিজে যেই কাজটাতে সুবিধা ভুগি না বা আমার পরিবার সুবিধা ভুগি না, সেই কাজে আমার ইমানদারি থাকবে শতভাগ, এটা আশা করো বোকামি। তো আমরা 2025 সালে আমরা যখন দেখলাম যে নাহিদ ইসলাম এই তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে পদত্যাগ করলেন, এরপর মন্ত্রণালয় খালি থাকায় 5ই মার্চ ফয়েজ আহমেদকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে নিয়োগ দেওয়া হয়। তো তিনি আকস্মিক দেশ ত্যাগ করার পরেই মানুষের মধ্যে সন্দেহ হয়েছে যে ধান্দাটা আসলে কি করছে। দেখেন তিনি হয়তো কোনো দুর্নীতি করেন নাই, কিন্তু এভাবে ইলেকশনের একদিন পরে দেশ ছেড়ে তিনি পালাই গেলেন। কোথায় গেলেন, কেন গেলেন, কোনো তথ্য নাই রাষ্ট্রের কাছে। ওই যে বলা হইতো যে আমাদের কি বলে যে বাণিজ্য সচিব যিনি আছেন, বাণিজ্য কি বলে উপদেষ্টা ছিলেন, তিনি কিন্তু একটা বলছিলেন বশির সাহেব যে 21 লক্ষ কোটি টাকা ঋণ করা হয়েছে। এই টোটাল টাকা কি রাষ্ট্রের কল্যাণে গেছে নাকি আসলে এরকম কোন উপদেষ্টাদের পকেটে আছে যে ডরে ভয়ে আগের থেকে লাল পাসপোর্ট জমা দিয়া ওই কূটনৈতিক পাসপোর্ট ফালাইয়া দেশি পাসপোর্ট দিয়ে দেশ ত্যাগের পরিকল্পনা ছিল? এটাই আসলে প্রমাণিত হইল। এখন আমার মনে হয় ফয়েজ সাহেব যিনি আছেন তার বিরুদ্ধে অভিযোগ যেহেতু আসছে, এটার তিনি উত্তর দিবেন, তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হতে পারবো। আসসালামু আলাইকুম। গণভোটের নামে যে মহড়া চলছে তার পেছনে একটাই চরম সত্য, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়তে রাজি নন। আসল লক্ষ্য তার বঙ্গভবন, রাষ্ট্রপতির চেয়ার, যেখানে বসে তিনি একচ্ছত্র আধিপত্য বিস্তার করবেন বিশ্বব্যাংক, IMF, হিলারির ছায়াতলে। তথাকথিত জুলাই জাতীয় সনদের 7ম অনুচ্ছেদে 180 কার্যদিবসের কথা বলা হলেও সেটি কাগজেই সীমিত। বাস্তবে এই সময়টাকে ব্যবহার করা হবে সংবিধানকে এমন ভাবে খোল নলচে বদলাতে যেন পরবর্তী কোনো নির্বাচনেই তার পদত্যাগ বাধ্যতামূলক না হয়। কার পদত্যাগ? ডক্টর ইউনূসের। সংসদের দ্বৈত ভূমিকার ফর্মুলা তৈরি করা হয়েছে কেবল ইউনূসকে প্রধান নির্বাহী থেকে রাষ্ট্রপতি হিসেবে উত্তরণের সিঁড়ি হিসেবে। জনপ্রতিনিধিরা সংসদ সদস্য হবেন আর তিনি থাকবেন প্রধান উপদেষ্টা বা সংবিধান সংস্কারের প্রধান হিসেবে, যার ফলে প্রধানমন্ত্রীর পদটি হয়ে যাবে ফাঁপা একটা আলংকারিক পদ। রাষ্ট্রপতির পদটি কার্যকর হবে আর সেই কার্যকর রাষ্ট্রপতি হবেন ডক্টর ইউনূস নিজেই। ডক্টর ইউনূসের এরকম পরিকল্পনা নতুন নয়। 2007-8 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি খালেদা জিয়াকে 3টি শর্ত দিয়েছিলেন: জামায়াতকে বিচ্ছিন্ন করা, সিনিয়র নেতাদের ফিরিয়ে আনা এবং তাকে রাষ্ট্রপতি করা। খালেদা জিয়া মৌন সম্মতি দিয়েছিলেন, কিন্তু তখন সেনা সমর্থিত সরকারের ভেতর টানাপোড়েন হওয়ায় সেটি আটকে যায়। এখন সেই অসমাপ্ত খেলা শেষ করার সময় এসেছে বলে ডক্টর ইউনূস মনে করছেন। অন্তর্বর্তী সরকারের মাথায় বসে তিনি প্রথমে গণভোটকে হ্যাঁ ভোটে রূপান্তর করবেন, এরপর সংসদকে গণপরিষদ বানিয়ে সংবিধানে 142 অনুচ্ছেদের মাধ্যমে জরুরি ক্ষমতা নিয়ে রাষ্ট্রপতির হাতে নির্বাহী ক্ষমতা কেন্দ্রীভূত করবেন। হিলারি ক্লিন্টনের নির্বাচনী তহবিলে 20 কোটি টাকা দান করা কেবল ব্যক্তিগত উদারতা নয় ডক্টর ইউনূসের, বরং এটি একটি বিনিয়োগ। হিলারি জিতলে ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে স্বীকৃতি দেওয়া হতো এবং ওয়াশিংটন ঢাকা অক্ষে একটি নরম প্রোটেক্টরেট গড়ে তোলা হতো যার মাথায় থাকতেন ইউনূস।
ক্লিন্টন ফাউন্ডেশনের অর্থ ঢেলে তিনি আসলে নিজের ভবিষ্যৎ রাজনৈতিক বীমা করেছিলেন। আন্তর্জাতিক মহলে তার নোবেল ব্র্যান্ড ব্যবহার করে ভারত চীন মার্কিন ত্রিমুখী সমীকরণে তাকে নিরপেক্ষ মুখ হিসেবে উপস্থাপন করা হয়েছিল, যাতে দেশের ভেতরে কোনো বড় শক্তির বিরুদ্ধে সরাসরি অবস্থান না নিয়ে তিনি সবার কাছেই গ্রহণযোগ্য থাকেন। সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক যেটিকে অনিশ্চয়তা বলছেন, সেটি আসলে ইউনূসের পরিকল্পিত অনিশ্চয়তা। যতদিন সংবিধান সংস্কার চলবে ততদিন তিনি ক্ষমতায় থাকবেন, সংস্কার শেষ হলে তিনি রাষ্ট্রপতি হবেন। এই দুই ধাপের মাঝে কোনো ফাঁকা সময় নেই, আছে কেবল একটি সিল্কের পর্দা, বিহাইন্ড উইচ দ্য রিয়েল ক্রাউন ইজ ওয়েটিং। কারণ মানুষ ভাবছে 6 মাসের কথা, কিন্তু ইউনূস ভাবছেন 6 দশকের কথা। একটি এমন ব্যবস্থা যেখানে তিনি জীবনকালের রাষ্ট্রপতি বা লাইফ লং রাষ্ট্রপতি হিসেবে থাকবেন। মৃত্যুর পরও তার তৈরি সাংবিধানিক কাঠামোটি দেশকে নিয়ন্ত্রণ করবে। তাই গণভোটের হ্যাঁ নিয়ে তর্ক নয়, প্রকৃত প্রশ্ন হলো আমরা কি একটি নতুন ইউনূস সাম্রাজ্য গড়ে তুলতে দিচ্ছি, যেখানে দারিদ্রের পুঁজি করে বা দারিদ্রকে পুঁজি করে কেউ চিরস্থায়ী রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখছে। যদি না ভোট জয়ী হয় তবে ইউনূসের পরিকল্পনা আটকে যাবে না, বরং তিনি আরো গভীরভাবে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করবেন যে জনগণ গণতন্ত্রের শত্রু হয়ে গেছে। ফলে 6 মাস নয়, তার লক্ষ্য বঙ্গভবন। সেটি অর্জন না হওয়া পর্যন্ত তিনি পিছু হটবেন না, কারণ পেছনে আছে হিলারির চেকবুক, ভারতের হয়তো নরম সমর্থন, চীনের অর্থনৈতিক স্বার্থ আর ট্রাম্পের ব্যবসা। এই যে শক্তিগুলো, এই শক্তি বলয়ে তিনি নিজেকে অপরিহার্য মনে করছেন। জনগণের একমাত্র রক্ষা হলো সতর্ক থাকা। জনগণের স্বপ্ন হওয়া উচিত একটি নির্বাচিত, জবাবদিহিমূলক, পরিবর্তনযোগ্য রাষ্ট্র ব্যবস্থা, যেখানে কেউ আন্তর্জাতিক খ্যাতি, বিভিন্ন মাঠের খেলোয়াড় হিসেবে মসনদে চিরকাল বসে থাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে না পারেন। আন্তর্জাতিক রাজনীতির নিরীক্ষে যদি ইউনূসকে দেখেন, তাহলে তিনি পশ্চিমের একটি পছন্দের পুতুল। 1971 যখন আমেরিকা পাকিস্তানের পক্ষ নিয়েছিল, তখন থেকে বাংলাদেশে পশ্চিম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছে, এবং সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ, শেখ হাসিনা। ইউনূস ক্ষমতা দখল করেছে। ইউনূস সেই ধারাবাহিকতার, মানে যে 1971 সালের কথা বললাম, সেই ধারাবাহিকতার একটি আধুনিক সংস্করণ। তার মাধ্যমে পশ্চিমা শক্তিগুলো বাংলাদেশে তাদের প্রভাব বজায় রাখতে পারে। অন্তর্বর্তী ক্ষমতায় থাকার সময়ে নির্বাচনের ব্যবস্থা করা, সেই নির্বাচনের সুবিধাজনক পরিস্থিতি নিশ্চিত করা, এবং তারপরে নির্বাচিত সংসদ থেকে রাষ্ট্রপতি হিসেবে আবির্ভূত হওয়া, এটি তার টানেল ভিশনের একদম শেষে প্রথিত আছে। এটি শুধু 6 মাস বা 1 বছরের লক্ষ্য নয়, একটি দীর্ঘমেয়াদী কৌশল যা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎকে নতুন আকার দেবে। বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতি শুধুমাত্র একজন অন্তর্বর্তী প্রশাসকের নয়, আমি কথা বারবার বলেছি, বরং তিনি এমন একজন, মানে যিনি এই মুহূর্তে তারেক রহমান কিংবা জামায়াতের আমির শফিকুর রহমান বা অন্য যে কোনো রাজনীতিবিদের তুলনায় ইউনূস অনেক বেশি কৌশলী, ধূর্ত এবং আন্তর্জাতিকভাবে যোগাযোগ রক্ষাকারী ব্যক্তি। কেবলমাত্র শেখ হাসিনাকে তিনি বাগে আনতে পারছেন না, চেষ্টা করে যাচ্ছেন। 2024 আগস্টে শেখ হাসিনাকে খুন করতে গিয়ে ব্যর্থ হওয়ায় এখনো ডক্টর ইউনূস তার রাজনৈতিক কৌশল পুরোপুরি বাস্তবায়ন করতে পারেননি। না হলে এতদিন তিনি সেটাও করে ফেলতেন যদি খুন করতে পারতেন। একটি কথিত জাতীয় সরকার গঠন করে সব দলকে দিয়ে সরকার বানিয়ে তিনি তার প্রধান হয়ে বসে যেতেন। অনেকেই বলতে শুরু করেছেন যে 12 ফেব্রুয়ারির নির্বাচনে সেটাই ঘটতে চলেছে। জামায়াত, বিএনপি, এনসিপি সহ বাকিদেরকে নিয়ে একটি জাতীয় সরকার এবং ইউনূস রাষ্ট্রপতি, বঙ্গভবন। তারপর বাংলাদেশকে নিয়ে তার সওদাগরি খেলা শুরু করবেন তিনি। ইউনূসের প্রকৃত উদ্দেশ্য মাত্র 6 মাস ক্ষমতা ধরে রাখা নয়, বরং দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠা করা এবং নিজেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নিয়ে যাওয়া। এই লক্ষ্য অর্জনের জন্য তিনি যে কৌশল অবলম্বন করেছেন তা অত্যন্ত পরিকল্পিত, বহুস্তরীয়, ভয়ঙ্কর, এবং আমরা তার খুব কাছাকাছি এসে পৌঁছে গেছি। নির্বাচনের নামে তিনি যে প্রহসনটি করতে যাচ্ছেন তার একমাত্র উদ্দেশ্য তার দীর্ঘকালীন। প্রান্তিক পর্যায়ে মোবাইল ব্যবসায়ীদের বাস দেওয়া সর্বশেষ ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা হারামজাদা তৈয়ব দেশ থেকে পালাইছেন। এবার আসি মূল খবরে। প্রহসনের নির্বাচন, তাতে কি? আওয়ামী লীগের অত্যন্ত প্রভাবশালী নেতা ও প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম সাহেবের ঘরে 3 জন এমপি। কি কথা শুনে অবাক হইলেন? আহেন, কোন 3 জন এমপি একটু জানা নেই। শেখ সেলিম সাহেবের জয় জয়কার। সিনিসোর মঞ্জুর পোলা, ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ, শেখ সেলিম সাহেবের আপন বড় বোনের আপন ছেলে, বিএনপি জোট থেকে ভোলা 1 আসন থেকে এমপি হয়েছেন, যিনি আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে কোমরে একই 47 পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়, এবং কতবারই হত্যার বিষয়ে তিনি মিডিয়াতে খুব জোর হস্তে অনেক জোরে জোরে বক্তব্য দিয়েও বলেছেন। 71-এর রাজাকার মুসা বিন শমশেরের পুত্র ববি হাজ্জাজ, যিনি শেখ সেলিম সাহেবের বড় ছেলে শেখ ফাহিমের স্ত্রীর আপন বড় ভাই, যিনি ঢাকা 13 থেকে বিএনপি মনোনয়ন নিয়ে এমপি হয়েছেন। এই ববি হাজ্জাজ 24-এর 5 আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে গণভবনে বিভ্যস্ত করে হত্যার উদ্দেশ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীদের মিছিলের নেতৃত্ব দিয়ে গণভবনের দিকে এসেছিলেন। ইকবাল হাসান মাহমুদ টুকু, যিনি শেখ সেলিম সাহেবের ছেলে, মানে ছোট ছেলে শেখ নাহিমের আপন শ্বশুর, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও এমপি কেন্দ্র সিরাজগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হয়েছে। এবার আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা শেখ সেলিম সাহেবের এত ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা বিএনপি থেকে এমপি হয়েছেন,
এটা কি আওয়ামী লীগের কোনো জয় জয়কার কিনা? লেখাটি যিনি পোস্ট করেছেন তিনি এখানে আরেকটি কথা নিচে একটু উল্লেখ করেছেন যে আজ তৃণমূল সবার আগে, কিন্তু দল যখন আবার সুসময় আসবে তখন এই শেখ সেলিম সাবরাই সবার আগে থাকবে। তৃণমূল পিছিয়ে পড়বে। গত 17 বছর বড় নেতারা দলকে যে যার মতন ব্যবহার করছেন। তৃণমূলতে এগিয়ে প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।